কিন্তু আরেকজনের কোনো কন্ট্রিবিউশনই থাকবে না। এই হচ্ছে সহজ কথায় কোঅর্ডিনেট, কোভ্যালেন্ট কোঅর্ডিনেট বন্ধন, যেখানে হচ্ছে একটা অ্যারো চিহ্ন দিয়ে তাকে প্রকাশ করা হবে এবং কিছু কন্ডিশন থাকে যে এই কোঅর্ডিনেট বন্ডগুলো ফর্ম হওয়ার জন্য এই কন্ডিশনগুলো হওয়ারই লাগবে, না হলে কোঅর্ডিনেট বন্ড ফর্ম হবে না। দুইটা কন্ডিশন কি কি? ডোনেটর যে অ্যাটম, ডোনেটর অ্যাটমের একটা লোন পেয়ার থাকতে হবে যে ইলেকট্রনটা ডোনেট করবে, আর যেটা অ্যাকসেপ্টর অ্যাটম, অ্যাকসেপ্টর অ্যাটমের অক্টেট হওয়ার জন্য অ্যাটলিস্ট একটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকতে হবে, অন্তত এক জোড়া ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকতে হবে। কন্ডিশন দুইটা কি বুঝতে পারছো? ফর এক্সাম্পল আমরা বলতে পারি BF3, BF3 তে বোরনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন? 6টা। তার মানে তার একটা এক জোড়া ওয়ান পেয়ার অফ ইলেকট্রন ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে অক্টেটের। জি। আর সিমিলারলি দেখো NH করলো, আর ফার্স্ট কান্ট্রি দেখো NH3 এর কিন্তু একটা ওয়ান লোন পেয়ার এক্সিস্ট করে। জি। দ্যাট মিন্স হচ্ছে আমরা ফার্স্ট কন্ডিশন হচ্ছে NH3 কে আমরা দেখাতে পারি এক্সাম্পল, আর সেকেন্ড কন্ডিশনের জন্য BF3 হচ্ছে এক্সাম্পল। তাহলে এখানে NH3 টা হবে হচ্ছে ডোনেটর অ্যাটম, ডোনেটর মলিকিউল, আর BF3 হবে হচ্ছে অ্যাকসেপ্টর। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ক্লিয়ার ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো সেই এক্সাম্পলটা এখান থেকে দেখা যায়। প্রথমে আমরা দেখি হচ্ছে H প্লাস একটা, H প্লাসে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি সে H পজিটিভ, তার মানে তার লাস্ট শেলে আসলে একটা ইলেকট্রনও না, আর অ্যামোনিয়ার হচ্ছে একটা লোন পেয়ার, তার মানে অ্যামোনিয়া ডোনেটর অ্যাটমের যে কন্ডিশনটা একটা লোন পেয়ার, সেটা অ্যামোনিয়া ফুলফিল করলো, আর অ্যাকসেপ্টর অ্যাটমের যে কন্ডিশনটা ডেফিসিয়েন্সি, সেটা H প্লাস ফুলফিল করলো। তার মানে তারা দুইজন কোঅর্ডিনেট বন্ড ফর্ম করলো এবং তার নাম হয়ে গেল অ্যামোনিয়াম, এবং এই যে পজিটিভ চার্জ সেটা এখানে চলে আসলো। ভাইয়া লোন পেয়ারের সাথে না ইয়া থাকতে পারে না একটা, মানে এখানে হাইড্রোজেনটা যে লোন পেয়ারের সাথে এত কাছাকাছি, এটা কি সম্ভব? বুঝি নাই ভাই, মানে এই লোন পেয়ারটাই দিছে আর কি, এখানে লোন পেয়ারটা না দেখাইলেও চলবে। লোন হ্যাঁ। পেয়ারটা সে হাইড্রোজেনের সাথে দিয়ে দিল বা শেয়ার করলো হাইড্রোজেনের সাথে। আচ্ছা, হ্যাঁ। মানে এখানে যেমন ছিল একটা নাইট্রোজেন একটা হাইড্রোজেন, আর এখানে দুইটাই নাইট্রোজেনের, কিন্তু সে দুইটা নিজের কাছে রাখলো আবার হাইড্রোজেনের সাথে শেয়ার করলো। মানে নাইট্রোজেনে কিন্তু কোনো লস হইলো না, নাইট্রোজেনে কিন্তু আটটা ছিল আটটাই আছে, বাট হাইড্রোজেনের লাভ হইলো, হাইড্রোজেনের এখন লাস্ট শেলে দুইটা দরকার ছিল, দুইটা ফুলফিল হয়ে গেল। তাহলে তো ভাই এখানে 4টাই বন্ড পেয়ার হয়ে গেল না? হ্যাঁ, এখন চারটাই বন্ড পেয়ার, যখন দিয়ে দেওয়ার পরে চারটাই বন্ড। আচ্ছা। তবে এটাকে কোভালেন্ট বন্ড বলা যায় না, এটা হচ্ছে কোঅর্ডিনেট, আলাদা টাইপের একটা বন্ড। সিমিলার এটা দেখো অ্যামোনিয়া বোরন ট্রাইফ্লোরাইড কমপ্লেক্স, এটা দেখো তো বোঝা যায় কিনা? ভাই কি ফার্স্ট এটা আবার রিপিট করতে পারবেন? শিওর। এখানে অ্যামোনিয়ার আমাদের কন্ডিশন ছিল দুইটা, একটা হচ্ছে ডোনেটর অ্যাটমের লোন পেয়ার থাকতে হবে, সেটা এখানে আছে, আর অ্যাকসেপ্টর অ্যাটমের ডেফিসিয়েন্সি থাকতে হবে অ্যাট লিস্ট ওয়ান পেয়ার। সো H প্লাস দেখো হাইড্রোজেনের আসলে লাস্ট শেলে ইলেকট্রন লাগে কয়টা? দুইটা না? জি ভাইয়া। কিন্তু তার আছে জি ভাই। কয়টা? শূন্যটা, যেহেতু H প্লাস সে। তার মানে হাইড্রোজেন এক জোড়া যদি নেয় তাহলে হাইড্রোজেনের দুইটা পেয়ে যাচ্ছে সে, আর নাইট্রোজেনের তো অলরেডি আটটা আছে, তার তো দরকার নাই। তো নাইট্রোজেন এই একটা লোন পেয়ার হাইড্রোজেনের সাথে শেয়ার করে, একদম পার্মানেন্টলি দিয়ে দেয় এমন না, জাস্ট শেয়ার করে। অ্যাজ এ রেজাল্ট নাইট্রোজেনেরও একটা থাকে, কোনো লস হয় না, আর হাইড্রোজেনও লাভ হয়, তার লাস্ট শেলে এখন দুটাই ইলেকট্রন, দ্যাট মিন্স তারও অবজেক্ট ফুলফিল হয়ে গেল। বুঝছি ভাই। আচ্ছা ভাইয়া, এই সাইনটা দিয়ে কি বোঝা যাচ্ছে যে শেয়ার হচ্ছে না ভাইয়া? মানে এখানে আসলে সাইনটা দিয়ে বোঝাচ্ছে কে ডোনেটর কে অ্যাকসেপ্টর, এটা ক্লিয়ার করতেছে, যার দিকে অ্যারোটা সে হচ্ছে অ্যাকসেপ্টর। আচ্ছা। আর এগুলো কেমিক্যাল ফর্মুলা গুলো কি? এটা একটু ফর্মুলা NH3 এটা মলিকুলার স্ট্রাকচার না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মলিকুলার স্ট্রাকচার। মানে তুমি কি জানতে চাচ্ছ তাহলে? ফর্মুলাটা মানে শর্ট ফর্মে যেটা লেখা হয় NH3BF3। NH3 হ্যাঁ।
গুলা যখন ফর্ম হয় তখন হচ্ছে অলওয়েজ একটা কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম হয়, যেমন এই অ্যামোনিয়ামটাও কিন্তু একটা কমপ্লেক্স, এটার নাম এখানে লিখে নাই নামে, বাট এই জিনিসটা ওভারঅল একটা কমপ্লেক্স, যদি সেটা তার নামে থাকে না। এই যখন এই লোন পেয়ারটা দিয়ে একটা কোঅর্ডিনেট বন্ড তারা ফর্ম করে, তখন হচ্ছে এখানে কিন্তু দুইটা আলাদা আলাদা কম্পাউন্ড, তাই না? NH3 কিন্তু একটা কম্পাউন্ড, আবার BH3 একটা আলাদা কম্পাউন্ড, দুইটা আলাদা কম্পাউন্ড একসাথে মিক্স হয়ে যাচ্ছে। এই দুইটা আলাদা কম্পাউন্ড যে একজন আরেকজনের সাথে জোড়া লাগতেছে, দ্যাটস হোয়াই এটাকে বলা হচ্ছে একটা কমপ্লেক্স। মানে নরমালি এরকম আমরা দেখি না যে দুইটা কম্পাউন্ড হঠাৎ করে কোনো একসাথে থাকা শুরু করলো, এখানে দুইটা আলাদা আলাদা কম্পাউন্ড একটা কোঅর্ডিনেট বন্ড ফর্মের মাধ্যমে একসাথে থাকা শুরু করলো, দ্যাটস হোয়াই এটাকে কমপ্লেক্স বলা হচ্ছে। জি ভাইয়া। পিতে হচ্ছে ইলেকট্রন দেয় CN, সো এটাকে আমরা বলতে পারি একটা কোঅর্ডিনেট বন্ড। সিমিলারলি এই এক্সাম্পলটা আমি দেখছিলাম নিকেল টেট্রাকার্বনিল। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সো আচ্ছা এই ডিফারেন্স আর সিমিলারিটি গুলো মাঝে মাঝে 2 নাম্বারের জন্য লিখতে বলে। তোমরা একটু একবার রিডিং করে নাও তো সবগুলো, দেখো তো কোনো পয়েন্ট বুঝ। মাহিন কি দেখছো? আচ্ছা, কতগুলা বন্ড আছে? MCQ তে বেশি আসে, মাঝে মাঝে 2 নাম্বার আসে। তো যেমন এটা দেখো, যদি এখানে জিজ্ঞাসা করা হয় টোটাল বন্ড নাম্বার কত, তাহলে কি তোমরা একটু কাউন্ট করে দেখে বলো তো আমাকে, এখানে টোটাল কয়টা বন্ড প্রেজেন্ট, কত টাইপের না, টোটাল কয়টা? 4টা না ভাইয়া? 4টা না, বেসিক্যালি দেখো, আয়নিক বন্ড আছে। রাইট, একটা আয়নিক বন্ড আছে, টোটাল এখানে বেসিক্যালি টোটাল 5টা হয়ে যাবে। 4টা বলতে তুমি মেবি আয়নকে কাউন্ট করো না, তাই না? জি ভাইয়া, হ্যাঁ, ওটা বাদে। টোটাল 5টা, এটা সবাই বুঝলো তাই না? তোমরা একটা একটু জি। প্র্যাকটিস করার চেষ্টা করো তো, K4Fe, এটা K4APCN6, এখানে টোটাল বন্ড নাম্বার কত দেখো তো, কেউ বের করতে পারো কিনা? আর এটা এখানে একটা নেগেটিভ আয়ন যার চার্জ হচ্ছে -4, এটা কিন্তু টোটাল একটা বন্ড হিসেবে কাউন্ট করা হয়, মানে এই যে 4K প্লাস আর APCN6 এর চার্জ যে 4-, এই টোটালটাকে হচ্ছে একটা আয়নিক বন্ড, এখানে আয়নিক বন্ড একটা, এটা বলে দিলাম, এটা হচ্ছে কথা। টোটাল 4টা আবার ধরতে যায় না, একটাই আয়নিক বন্ড এখানে। আচ্ছা দেখো তো এটা পারা যায় কিনা, K4APCN6 এর টোটাল বন্ড নাম্বার। এটা হচ্ছে সায়ানাইড আয়নের শেপ, মলিকুলার স্ট্রাকচার। আচ্ছা ভাই এটা একটু বলে দিবেন? আচ্ছা, আটকে গেলাম। তো এখানে খুব সিম্পল আসলে, দেখো আমরা একটু স্ট্রাকচারটা আঁকার চেষ্টা করি। আমরা স্ট্রাকচারটা মেবি আঁকছি তাই না, 6টা CN দেয় এখানে, মনে আছে না এরকম? 1 2 3 4 5। এটা কি APCN6 এর পার্টটা কি এরকম না, কোঅর্ডিনেট যেহেতু আমরা জানি? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো এখানে দেখো টোটাল CN হচ্ছে 6টা, হ্যাঁ, তার প্রতিটা CN এ বন্ড 3টা, তার মানে এখানে কোভালেন্ট বন্ডের সংখ্যা কত, 18 না? হ্যাঁ, বন্ড 3টে কিভাবে? এই যে কার্বন আর নাইট্রোজেন, এটা দেখলাম, এটা দেখালাম যে কার্বন আর নাইট্রোজেন 3টা বন্ড শেয়ার করে। ও আচ্ছা, জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, হ্যাঁ। তো এখানে টোটাল কোভালেন্ট বন্ড হচ্ছে 18টা, 318 গেল। কোঅর্ডিনেট বন্ড কয়টা দেখতে পাচ্ছি? 6টা। 6টা।
তো টোটাল এখন হলো 24টা, আর একটা আয়নিক বন্ড, টোটাল 25টা বন্ড পাচ্ছে। এটাই হচ্ছে K4 এফিসিয়েন্সিতে টোটাল 25টা বন্ড। ভাই K4 এর বন্ড গুলো ধরলাম না। এখানে K4 তো আসলে বন্ড নয়, যে ফার্স্টে বললাম আমরা এটাকে এখানে 4টা K প্লাস আয়ন খালি, আর কিছু না। আচ্ছা তো এটাকে আমরা আয়নিক বন্ড পুরোটা একটা হিসেবে কাউন্ট করব। ভাই আবার একটু ডিসক্রাইব করে দেবে কেমন হিসাবটা করেছেন? সিএনএফ বন্ড হচ্ছে 3টা, টেট্রামিন কপার সালফেটের স্ট্রাকচারটা যদি আমরা একটু বুঝে নেই আগে, না হলে এটা পারা একটু কঠিন হয়ে যাবে আসলে। সালফেটের স্ট্রাকচারটা হচ্ছে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে সালফেট আয়ন স্ট্রাকচার, 2টা কোঅর্ডিনেট বন্ড এন্ড 2টা কোভালেন্ট বন্ড। আর অ্যামোনিয়া স্ট্রাকচার তো আমরা জানি, এটা নিয়ে সমস্যা নেই, 3টা অ্যামোনিয়া আছে। আর অ্যামোনিয়া কপারের সাথে কিভাবে বন্ড ফর্মেশন করে এটা আমরা দেখছি, যে তার একটা লোন পেয়ার কপারকে দিয়ে দেয়, মনে আছে তো এটা, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখন জি দেখাতে ভাইয়া। পারা যায় কি এটা টোটাল বন্ড নাম্বার বের করা। সো সালফেটের স্ট্রাকচারটা আলাদা দেখাইলাম, অ্যামোনিয়া স্ট্রাকচারটা দেখাইলাম। সো কপারকে 4টা অ্যামোনিয়া তাদের একটা করে লোন পেয়ার দিয়ে দিবে। ঠিক আছে, এই যে অ্যামোনিয়া গুলো তাদের লোন পেয়ারকে দিয়ে দিল একটা একটা করে। তো তখন এটা হয়ে যাবে একটা 2+ চার্জ হয়ে যাবে। কপারের চার্জ আগে থেকে 2+ ছিল, 4টা অ্যামোনিয়া জাস্ট এখানে আসতো, এন্ড এটার চার্জ হচ্ছে 2+। দেন সালফেট আয়ন কিভাবে ফর্ম হয় সেটা আমরা দেখলাম একটু আগে, এই 2টা কোভালেন্ট বন্ড আর 2টা কোঅর্ডিনেট। সো এখানে চার্জ হচ্ছে -2। সো A+2 আর A-2 মিলে একটা আয়নিক বন্ড ফর্ম করবে। এটা কিন্তু আয়নিক বন্ড কিন্তু এখানে একটা, এটা আমি বলে দিচ্ছি, এই যে +2 চার্জ, এটা -2 চার্জ, এই দুইটা মিলে একটা আয়নিক বন্ড ফর্ম করবে। আর বাকিগুলো হচ্ছে আমাদের ফাইন্ড আউট করতে হবে, টোটাল কোভালেন্ট বন্ড কয়টা, আয়নিক কয়টা। হিসাবটা আসলে খুব একটা কঠিন না। একটা অ্যামোনিয়াতে কয়টা কোভালেন্ট বন্ড? 3টা। সো এখানে অ্যামোনিয়া 4টা প্রেজেন্ট, টোটাল কোভালেন্ট বন্ড হচ্ছে এখানে 12টা। আর সালফেটের এখানে কয়টা কোভালেন্ট বন্ড? 2টা। তার মানে আমরা বুঝতে পারলাম টোটাল কোভালেন্ট বন্ড হচ্ছে 14টা। এটা নিয়ে কি কোনো প্রবলেম আছে? সালফেটেরটা বুঝলাম না। এই সালফেটের এই দুইটা হচ্ছে কোভালেন্ট বন্ড, আর এই দুইটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। মনে করো তো কোভালেন্ট বন্ড হচ্ছে 14টা, আর কোঅর্ডিনেট বন্ড টোটাল কয়টা? এখানে 4টা, এখানে 2টা, তার মানে কোঅর্ডিনেট বন্ড হচ্ছে টোটাল 6টা, সেটা লিখলাম। আর আয়নিক বন্ড হচ্ছে একটা, তার মানে টোটাল বন্ড নাম্বার হচ্ছে 21টা। নতুন একটা টপিকে আসবো, সেটাকে বলা হয় পোলার আয়ন। পোলার আয়ন মানে হচ্ছে আমরা আগে হয়তো কিছু আগে দেখছি যে কোভালেন্ট প্রপার্টি, কোভালেন্ট কম্পাউন্ড কিছু আয়নিক প্রপার্টি শো করে, সেটা আমরা পড়ছি। এখন আমরা দেখবো হচ্ছে যে আয়নিক কম্পাউন্ড হচ্ছে যখন কোনো কোভালেন্ট কম্পাউন্ড আয়নিক প্রপার্টি শো করবে। আমরা আগে দেখছি যে কোভালেন্ট কম্পাউন্ড, সরি আয়নিক এখানে যেটা হবে যে এটা হচ্ছে নরমালি একটা এটা হচ্ছে একটা আয়নিক কম্পাউন্ড নরমালি। এই আয়নিক কম্পাউন্ডটা যখন কোভালেন্ট প্রপার্টি হালকা হালকা শো করার চেষ্টা করবে, বা কোন কোন কারণে সে কোভালেন্ট প্রপার্টি শো করতে পারে, এই জিনিসগুলো হচ্ছে পোলার আয়ন ডিসকাস করে। তো তার আগে আমরা একটা কথা একটু জেনে নেই, একটা দুইটা মলিকিউল বা দুইটা অ্যাটম যখন পাশাপাশি থাকে তখন তাদের মধ্যে কি কি ফোর্স থাকে। তাদের মধ্যে কিছু অ্যাট্রাকশন ফোর্সও থাকে, আবার তাদের মধ্যে কিছু রিপালশন ফোর্সও থাকে। অ্যাট্রাকশন ফোর্সে কি রকম? এই যে ক্যাটায়নের নিউক্লিয়াস, সে হচ্ছে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডকে অ্যাট্রাক্ট করবে, এটাই স্বাভাবিক। আর অ্যানায়নের যে নিউক্লিয়াস, সে হচ্ছে ক্যাটায়নের ইলেকট্রন ক্লাউডকে অ্যাট্রাক্ট করবে। এই দুইটা হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স। সিমিলারলি ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের নিউক্লিয়াসকে রিপালস করবে, আবার ক্যাটায়নের ইলেকট্রন ক্লাউড অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডকে রিপালস করবে। সো এই দুইটা ধরনের অ্যাট্রাকশন ফোর্স আর রিপালশন ফোর্স হচ্ছে এক্সিস্ট করে একটা কম্পাউন্ডের মধ্যে। আবার বলবেন, কনফিউজ হয়ে গেল। আচ্ছা, এই নিউক্লিয়াসটা এই ইলেকট্রন ক্লাউডকে অ্যাট্রাক্ট করবে, মানে ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডকে অ্যাট্রাক্ট করবে। সিমিলারলি অ্যানায়নের নিউক্লিয়াস
ক্যাটায়নের ইলেকট্রন ক্লাউডকে অ্যাট্রাক্ট করবে। এই দুইটা হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স। আর ক্যাটায়নের নিউক্লিয়াস আর অ্যানায়নের নিউক্লিয়াস একজন আরেকজনকে রিপালস করবে। সিমিলারলি ক্যাটায়নের ইলেকট্রন আর অ্যানায়নের ইলেকট্রন একজন আরেকজনকে রিপালস করবে। সো এই দুইটা হচ্ছে আমাদের মানে অ্যাট্রাকশন ফোর্স আর রিপালশন ফোর্সের টাইপ। জি ভাইয়া বুঝছি। এর উপর ডিপেন্ড করে আসলে যে আয়নিক কম্পাউন্ডটা কখন একটা কোভালেন্ট কম্পাউন্ডকে কোভালেন্ট নেচার সাথে শো করবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখবো। ফার্স্টটা হচ্ছে ক্যাটায়নের সাইজ যদি আমরা সবগুলোর এক্সপ্লেনেশন দেখবো একটু পরে, জাস্ট একবার রিভিউ করে নেই কোনটা কি কি পড়বো। ক্যাটায়নের সাইজ যদি ছোট হয়, অ্যানায়নের সাইজ যদি বড় হয়, ক্যাটায়ন অথবা অ্যানায়নের যদি চার্জ বেশি হয়, অথবা ডি আর এফ অরবিটালে যদি ইলেকট্রন থাকে, এই কন্ডিশনগুলো যখন আমরা ফেস করব, এগুলোর জন্য পোলার আয়নের ভ্যালুটা বেড়ে যাবে। মানে মানে আয়নিক কম্পাউন্ড থেকে কোভালেন্টের দিকে তত বেশি শিফট করবে। এগুলা যত ক্যারেক্টারিস্টিক্স গুলা কম্পাউন্ড গুলা ততই আয়নিক থেকে কোভালেন্টের দিকে শিফট করতে থাকবে। আমরা পড়লেই বুঝতে পারবো, এখন অত ক্লিয়ার না। ভাইয়া পোলার আয়ন জিনিসটা কি পোলার আয়ন আসলে? জিনিসটা হচ্ছে আয়নিক কম্পাউন্ডটা যে কোভালেন্টের দিকে শিফট করবে, মানে আয়নিক কম্পাউন্ড যে কোভালেন্ট প্রপার্টি শো করবে, এটাকেই বলা হচ্ছে পোলার আয়ন। জি আচ্ছা ভাইয়া। তো প্রথম কজটা আমরা দেখি ক্যাটায়নের আকার ছোট হওয়া। তার আগে আমরা একটু বলে নেই একটা জিনিস আয়নিক মানে কি আসলে। আমি যদি বলি এ আর বি আয়নিক, তার মানে হচ্ছে এখানে এ যদি ক্যাটায়ন হয়, এ হচ্ছে সব সত্য ত্যাগ করে বি কে ইলেকট্রন দিয়ে দিছে আজীবনের জন্য। তার মানে এ অলওয়েজ পজিটিভ চার্জ আর বি অলওয়েজ নেগেটিভ চার্জ। এটাকেই তো আমরা আয়নিক কম্পাউন্ডের বৈশিষ্ট্য বলি, তাই না? জি আচ্ছা, ভাইয়া। আর কোভালেন্ট মানে হচ্ছে যখন তারা দুইজন মিলেমিশে থাকবে, মানে কেউ কাউকে পার্মানেন্টলি ইলেকট্রন দিয়ে দিবে না, শেয়ার করবে আর কি ইলেকট্রন, দুইজনের অধীনেই দুইজনের ইলেকট্রনটা থাকবে। একটু জানলেই আপাতত চলবে। এখন আমরা এখানে আসি, চিন্তা করে দেখো। আচ্ছা, আমরা আগে একটা কথা বলে নেই, যখন আমরা একটা প্রপার্টি নিয়ে চিন্তা করব, সাপোজ ক্যাটায়নের আকার ছোট হওয়া নিয়ে যখন চিন্তা করব, তখন অ্যানায়নের সাইজকে আমরা ফিক্স করে রাখবো। তার মানে কি, এখানে দুইটা কম্পাউন্ড নিয়ে আমি আলোচনা করতেছি, এর মধ্যে একটার ক্যাটায়নের সাইজটা বড় আর একটার ক্যাটায়নের সাইজ ছোট। মানে আমি যেহেতু এক নাম্বার নিয়ে আলোচনা করতেছি, আমি অ্যানায়নের সাইজটাকে দুইটা কেসেই ফিক্স রাখবো যাতে আলোচনা করতে সুবিধা হয়। তো চিন্তা করে দেখো, এই ক্যাটায়নের সাইজটা বড় হওয়ার মানে কি, এর নিউক্লিয়াসটা ইলেকট্রন থেকে বেশি দূরে, আর এই ক্যাটায়নের সাইজটা ছোট হওয়ার মানে এর নিউক্লিয়াসটা ইলেকট্রন থেকে বেশ কাছে। তার মানে এই ক্যাটায়নটা ইলেকট্রনকে কি নিজের দিকে অনেক বেশি জোরে টানবে না এটার তুলনায়? জি ভাইয়া। তার মানে জি ভাইয়া। আমরা তো আগে জানতাম যে ক্যাটায়ন সব সত্য ত্যাগ করে ইলেকট্রন দিয়ে দিবে, কিন্তু এই কেসটাতে হচ্ছে কি, যেহেতু ক্যাটায়নের সাইজটা তুলনামূলক ছোট, তাই সেই ইলেকট্রনটাকে অ্যানায়নকে যেটা দিয়ে দিছিল সেটাকে আবার নিজের দিকে হালকা টানতেছে। এই টানার মানে কি, সে অ্যাকচুয়ালি কোভালেন্টের দিকে শিফট করতেছে না, কারণ সে তো পার্মানেন্টলি দিয়ে দিছিল, তাইলে আয়নিক ছিল। কিন্তু এখন যখন সে আবারও ইলেকট্রনটাকে একটু নিজের দিকে চাচ্ছে, শেয়ার করার একটা প্রবণতা দেখাচ্ছে, তার মানে কি সে একটু কোভালেন্টের দিকে শিফট করতেছে না? সো এখন এখানে দেখে কি মনে হচ্ছে, কোন কেসে বেশি কোভালেন্ট হবে, এই কেসটাতে নাকি এই কেসটাতে? বিটাতে, বিকজ বি এখানে নাম্বার সাইজ কেস। ছোট, বেশি জোরে অ্যাট্রাক্ট করতে পারবে। দ্যাটস ওয়াই সে বলল ক্যাটায়নের সাইজটা যখন ছোট হবে তখন পোলার আয়নের মাত্রাটা বেশি হবে। দ্যাটস ওয়াই বি এর পোলার আয়ন এ এর চেয়ে বেশি। এটা কি তাহলে ভাই আমরা একটু আগে একটা জিনিস দেখেছিলাম না, যে ক্যাটায়ন আর অ্যানায়নের মাঝখানের নিউক্লিয়াসে যে রিপালশন হয়, তাহলে এখানে রিপালশনটা হ্যাঁ, হবে সেটা না? তো সব জায়গাতেই থাকবে, মানে ওই রিপালশনের ব্যাপারটা তো দুই জায়গাতেই থাকবে। আচ্ছা, রিপালশন ইলেকট্রন হলেও ক্লাউডটাকে এটা টানবে, এটা নিয়ে এর চিন্তা দিকে আসতে করতেছি আমরা, থাকবে। মানে ইলেকট্রন ক্লাউডটা আচ্ছা যে আচ্ছা নিজের আচ্ছা। দিকে টানবে, মানে যার ইলেকট্রন ক্লাউডটা বেশি আসবে ক্যাটায়নের কাছে, সেই তো বেশি কোভালেন্ট, এটাই বোঝানো হচ্ছে আর কি। জি।
সো এই কম্পারিজন অনুসারে আমরা বলতে পারি, দেখো তাহলে এই দুইটা লাইন বোঝা যায় কিনা, কিভাবে আসলো, মানে আমি যে আলোচনা করলাম তার বেসিসে এটা ড্র করা যায় কিনা, তত কমতে থাকবে। এই কনফিউশনটা কি সবার কাছে ক্লিয়ার? পোলার আয়ন বাড়তে থাকবে না, না, সাইজ বড় সাইজ হচ্ছে। বড় হলে পোলার আয়ন কমতে থাকবে। এই যে আমরা দেখলাম না, এখানে পোলার আয়নটা বেশি হয়, ছোটটাতে পোলার আয়ন হচ্ছে, আচ্ছা, বড়টাতে পোলার আয়ন কম হচ্ছে। জি জি। এই যে দেখো CaCl সবচেয়ে বড়, দ্যাটস ওয়াই পোলার আয়ন হচ্ছে এখানে সবচেয়ে কম। বুঝছো এটা? পারবা? অ্যানায়নের সাইজ যত বড় হবে জি ভাইয়া। তত বেশি পোলার আয়নটা হবে। এটা আমাকে কেউ ব্যাখ্যাটা চিন্তা করে একটু বলার চেষ্টা করো তো, কার মাথায় কি আসছে তাই বলো। ইলেকট্রন আমরা কিন্তু ক্যাটায়ন ফিক্স রাখছি এই কেসে। আমরা বলছিলাম যে যখন যেটা নিয়ে আলোচনা করব আরেকটাকে আমরা ফিক্স রাখবো। যখন ক্যাটায়ন নিয়ে আলোচনা করতেছিলাম তখন দুইটা অ্যানায়নের সাইজকেই আমরা ফিক্স রাখছি। যখন অ্যানায়ন নিয়ে আলোচনা করতেছি আমরা কিন্তু দুইটা কেসই ক্যাটায়নের সাইজকে ফিক্স রাখছি। এখানে অ্যানায়নের সাইজ এটা বড়, এটা অ্যানায়নের সাইজটা ছোট। বড় কি অ্যানায়নের সাইজ Attraction ছোট টা কম হইলে থাকে। তাইলে ভাইয়া, হ্যাঁ ভাইয়া ওইটাই, বুঝি না, একটু আরেকবার বলো। মানে ভাইয়া যখন হ্যাঁ। বড় হয় তখন ভাইয়া নিউক্লিয়াস থেকে ইলেকট্রন দূরে থাকে, এই জন্য অ্যাট্রাকশনটা কম, আর যখন ছোট থাকে তখন যেহেতু ইলেকট্রন কাছে থাকে তাহলে অ্যাট্রাকশন বেশি। Exactly. যখন বড় থাকে তখন এই কম জোরে টানতে পারে, তার মানে কি পজিটিভ চার্জ নিজের কাছে বেশি তাড়াতাড়ি নিয়ে নিতে পারবে, এই বেশি রেজিস্ট করতে পারবে না। আর এখানে যেহেতু সাইজটা ছোট, এই শক্ত করে ধরে রাখবে, সো পজিটিভ চার্জটা খুব বেশি নিজের কাছে টানতে পারবে না। এই ব্যাখ্যাটা কি সবাই বুঝছো? রাওয়াত বুঝছো? তাহমিদ, জি বুঝছি ভাইয়া। বদরুল বুঝছো? বুঝছি ভাইয়া। নাফিস? জি ভাই। বৃদ্ধি পাওয়া সহজ কথা। জিএফ এজিসিএল ব্যাখ্যা করতে বলবে তখন দেখাবা যে ক্যাটায়নের সাইজ বড় ছোট, সরি অ্যানায়নের সাইজ বড় ছোট, এবং এই কম্পারিজন দেখাবা, দেন কারণটা বলবা যে যেহেতু এটা সাইজ বড় দ্যাটস ওয়াই এখানে এটা হবে, ছোট হয় এটা হবে, দেন এভাবে ব্যাখ্যা করতে হবে। সামনে আমরা কিছু কোশ্চেন দেখবো। থার্ড লটা দেখি, ক্যাটায়ন আর অ্যানায়নের সাইজ যত, সরি চার্জ যত বেশি হবে। খুবই সিম্পল ব্যাপার, চিন্তা করে দেখো, ক্যাটায়নের সাইজ চার্জটা বেশি, বেশি পজিটিভ চার্জ, তার মানে কি সেই ইলেকট্রন ক্লাউডকে আরো বেশি জোরে টানবে না। ক্যাটায়নের চার্জ বেশি হওয়া মানে কি সে বেশি পজিটিভলি চার্জ, তার মানে সেই ইলেকট্রন ক্লাউডকে অবশ্যই নিজের দিকে আরো শক্তিশালী ভাবে টানতে থাকবে। আর অ্যানায়নের চার্জ বেশি হওয়া মানে কি সে অনেক বেশি নেগেটিভলি চার্জ, তার মানে ডেফিনেটলি সেই ইলেকট্রন গুলাকে আরো রিপালস করবে। তার মানে ইলেকট্রন গুলা অ্যানায়ন থেকে আস্তে আস্তে ক্যাটায়নের দিকে শিফট করতে থাকবে। দ্যাটস ওয়াই ক্যাটায়ন অ্যানায়ন বোথ কেসেই চার্জ যত বেশি পোলার আয়ন তত বেশি হবে। ভাই আবার একটু বোঝানো যাবে? ভাই পজিটিভ চার্জেরটা আবার বুঝিয়ে দেব। হ্যাঁ, এই ক্যাটায়ন যত বেশি পজিটিভলি চার্জড হবে তার মানে কি সেই ইলেকট্রন ক্লাউডকে আরো বেশি তত অ্যাট্রাক্ট করবে না, যেহেতু সে পজিটিভ চার্জ, সে নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে নাকি। জি ভাইয়া। সো দ্যাটস ওয়াই তার চার্জ যত বেশি পোলার আয়নটা তত বেশি হবে, মানে ইলেকট্রনকে নিজের দিকে বেশি টানা মানে তো পোলার আয়ন তত বেশি হচ্ছে। আর অ্যানায়ন যত নেগেটিভলি চার্জ তখন হচ্ছে কি এই যে সে অনেক বেশি নেগেটিভ হয়ে যাচ্ছে, দ্যাট মিনস ডেফিনেটলি সে ইলেকট্রনকে আস্তে আস্তে রিপালস করা শুরু করবে, যেহেতু নেগেটিভ চার্জ অনেক বেশি হয়ে যাচ্ছে, তার মানে আস্তে আস্তে পজিটিভ চার্জ গুলোকে সে ক্যাটায়ন থেকে। বুঝছি। মানে ভাইয়া যদি ধরেন, মানে ভাইয়া যদি এরকম হয় যে একটা হচ্ছে +3 আর একটা হচ্ছে -3, এখানে প্লাস না, মাইনাসটা কি বড় প্লাস ব্যাপার না মডুলাসটা নাকি? নিবা, জাস্ট মডুলাস নিয়ে কাজ করতেছে। আচ্ছা ভাইয়া, পরে যদি আপনার ইলেকট্রনকে অ্যাট্রাক্টই করে তাহলে ভাইয়া ফার্স্টে ইলেকট্রন ছেড়ে দিয়ে পজিটিভ হয়ে গেল কেন? মানে এটা তো সে যখন ওই প্রথমে তো তার অক্টেট ফিল আপের একটা কাজ ছিল, সে চাচ্ছে অক্টেট ফিল আপ করতে, সোডিয়াম বলো জি ভাইয়া। নাইট্রোজেন বলো একটা দুইটা। এখন অক্টেট ফিল আপ করার পর সে অনেক বেশি পজিটিভ চার্জ হয়ে গেছে। আর আসলে এখন ইলেকট্রন তো একটা ক্লাউডের মতো, মানে কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে, এমন না যে কারো অরবিটালে সুন্দর করে এসে বসে থাকে। ইলেকট্রন একটা ক্লাউড, এরকম একটা ক্লাউড মনে করো, সে আগে যদি অ্যাননের কাছে ছিল, এখন সে ক্যাটায়নের পজিটিভ চার্জের আকর্ষণে ক্যাটায়নের আশেপাশে ঘুরঘুর করতে থাকে, কি আর।
জি ভাই বুঝছি। অরবিটাল ইলেকট্রন যদি থাকে তখন আচ্ছা ডি আর এফ অরবিটালটা আচ্ছা ঠিক আছে এটা অলরাইট ঠিক আছে সমস্যা নেই। ক্যালসিয়াম আর ফেরাস দুটো এক্সাম্পল দিছে জাস্ট, যে এখানে আসলে কোনো খুব একটা কারণ ব্যাখ্যা করে পাওয়া যায় না, নরমালি দেখা যায়। এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রেজাল্ট মূলত ডি আর এফ অরবিটালেরটা, যে যখন দেখবো যে আমরা লাস্টে ইলেকট্রন গুলো ডি আর এফ অরবিটালে থাকে তখন তারা ইজিলি ইলেকট্রন গুলাকে নিজের দিকে টানতে থাকে, মানে ডি আর এফ অরবিটালের ফাঁকা জায়গাগুলোতে ইলেকট্রন গুলো সহজে আসতে পারে। দ্যাটস ওয়াই দেখো ক্যালসিয়াম হচ্ছে 2+ Fe2+, আর Fe2+ হচ্ছে ডি অরবিটাল দেখা যাচ্ছে। যেহেতু Fe2+ একটা ডি অরবিটাল দেখা যায় এবং ক্যালসিয়ামে যেহেতু ডি অরবিটালে ইলেকট্রন নাই, দ্যাটস ওয়াই Fe2+টা বেশি পোলার আয়ন দেখাবে। এটা হচ্ছে মোর পোলার আয়ন দেখাবে দেন ক্যালসিয়াম 2+, বিকজ এই ডি আর এফ অরবিটালে বেশি ইলেকট্রন পাওয়া যায়। এটা মূলত একটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট আছে, এটা খুব একটা কারণ সেভাবে ব্যাখ্যা করা যায় এই আর কি। সো আমরা যে কোনো এলিমেন্টের কেসে দেখতে পাই, ধরো সবকিছু সেম, অ্যানায়নের চার্জ, অ্যানায়নের সাইজ, ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের সাইজ, সবকিছু একই, কিন্তু দেখতে পাচ্ছি যে এইখানে এরকম একটা ডি আর এফ এর ব্যাপার চলে আসতেছে। তখন দেখবো কার ডি অরবিটালে ইলেকট্রন প্রেজেন্ট অথবা কার এফ অরবিটালে ইলেকট্রন প্রেজেন্ট, সেটাকে আমরা বলবো বেশি কোভালেন্ট বা সেটার বেশি পোলারাইজ হবে। এটাই হচ্ছে ফোর্থ ল। আমরা 4টা জিনিস শিখলাম ফাজলস ল এর, যেটা দিয়ে আমরা কম্পেয়ার করতে পারি, বেসিক্যালি একটা কম্পারিজনের জন্য, যে কোনটা বেশি কোভালেন্ট আর কোনটা বেশি আয়নিক। প্রথমে ক্যাটায়নের সাইজ ছোট হলে বেশি কোভালেন্ট, ওর অ্যানায়নের সাইজ বেশি বড় হলে কোভালেন্ট, দুইজনের চার্জ বেশি হলে কোভালেন্ট, আর ডি আর এফ অরবিটালে ইলেকট্রন থাকলে বেশি কোভালেন্ট। আচ্ছা ভাইয়া, যদি এমন দুইটা আয়ন দিল যেটা দুইটারই ডি এলিমেন্টে, সরি ডি ব্লকে ইলেকট্রন ওরকম আছে, দিবে না, তখন তোমাকে এমন কোনটা কিছু বেশি কোনটা কম হবে? সিস্টেম রাখবে, এমন কিছু স্কোপ রাখবে যে তুমি এই 4টা ল এর কোনোটা দিয়ে ডিস্টিংশন তৈরি করতে পারো। এমন কিছু দিবে না সবকিছু সিমিলার, তাহলে তার আমাদের পক্ষে বুঝা সম্ভব। ভাই যদি ডি অরবিটালে ইলেকট্রন ডিফারেন্ট হয় তাইলে? জি ভাইয়া। ইলেকট্রন ডিফারেন্ট বলতে মানে ভাই নাম্বার অফ ইলেকট্রন, মানে ধরেন একটাতে ডি অরবিটালে 6টা আছে আর একটাতে 3টা আছে বা 2টা আছে এরকম। ওরকম আসলে ম্যাটার করে না, ইলেকট্রন থাকাটা হচ্ছে নেসেসারি আর কি। কয়টা থাকতেছে ডি অরবিটালে সেটার উপর আসলে খুব একটা ম্যাটার করে না, থাকাটা ইম্পর্টেন্ট। জি ভাই বুঝছি। ক্যাটায়নের একটু আবার বুঝতে পারবেন? ক্যাটায়নের পোলারাইজেশন। আচ্ছা, সো ক্যাটায়ন নিয়ে যেহেতু আমরা আলোচনা করব, আমরা ফার্স্টে হচ্ছে অ্যানায়নটাকে ফিক্স রেখে দিলাম, অ্যানায়ন সাইজ 2 কেজি ফিক্স। আচ্ছা, এরপর এটার সাইজ যেহেতু বড়, তার মানে নিউক্লিয়াস থেকে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডের ডিসটেন্সটা একটু বেশি। এটার সাইজ যেহেতু ছোট, এন নিউক্লিয়াস থেকে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডের ডিসটেন্সটা একটু কম। যেহেতু ডিসটেন্সটা কম, সে একটু বেশি ফোর্স দিয়ে ইলেকট্রন ক্লাউডটাকে নিজের দিকে টানতে পারে, এবং যেহেতু সে ইলেকট্রন ক্লাউডটাকে নিচের দিকে টানতে পারে, দ্যাটস ওয়াই এখানে পোলার আয়ন বাড়ে অথবা কোভালেন্ট প্রপার্টি বেড়ে যায়। এখন ভাইয়া অ্যানায়নটা একটু অ্যানায়নটা বলেন তো হচ্ছে, আবার। আমরা ক্যাটায়নকে ফিক্স রেখে দিলাম। তো অ্যানায়নের সাইজ যত ছোট হবে, সে তার নিজের ইলেকট্রন ক্লাউডকে তত স্ট্রংলি হোল্ড করবে। তো এখানে ইলেকট্রন ক্লাউডটাকে অনেক স্ট্রংলি সে হোল্ড করে আসছে, বাট এখানে সে তার নিজের ইলেকট্রন ক্লাউডকে অত স্ট্রংলি ধরে নাই। সো ক্যাটায়নটা ইজিলি তাকে পুল করে টেনে নিজের দিকে নিয়ে যেতে পারে। মানে সহজ কথা, আসলে ইলেকট্রন ক্লাউডটা যখন পুরোপুরি অ্যানায়নের দিকে থাকবে, ক্যাটায়নের দিকে একদমই থাকবে না, তখন আমরা সেটাকে বলবো একদম আয়নিক কম্পাউন্ড। যখন এই ইলেকট্রন ক্লাউডটা অ্যানায়ন থেকে আস্তে আস্তে ক্যাটায়নের দিকে আসতে থাকবে, আমরা সেটাকে বলবো হালকা হালকা কোভালেন্ট প্রপার্টি শো করতেছে। আর যখন একদম পিওরলি তারা একদম শেয়ার করে, ফর এক্সাম্পল দুইটা হাইড্রোজেন নিজেদের মধ্যে পিওরলি শেয়ার করে ইলেকট্রন, তখন আমরা এটাকে একদম কোভালেন্ট করি। এই ভাই দুই কেসে কি অ্যানায়ন ইলেকট্রন টান দেয়? না, দুই কেসে ক্যাটায়ন টানবে। অ্যানায়নের কাছে তো এমনি ইলেকট্রন থাকে, তাই না? অ্যানায়ন নেগেটিভ চার্জ হয়েছে কেমনে? তার আশেপাশে ইলেকট্রন ক্লাউড সে রিসিভ করেই তো হয়েছে। জি ভাই। এখন সেটাকে যদি নিজের দিকে পজিটিভ আয়ন টানতে চায়,
তাহলে এটা কোভালেন্টের মতো ব্যাপার হয়ে গেল না, শেয়ার করার একটা প্রবণতা তৈরি হচ্ছে যে। জি ভাইয়া। ভাই একটা লাইন লেখা আছে তো দেখেন, চার্টটার নিচে। হ্যাঁ, যত মানে বেশি হচ্ছে নেগেটিভ নরমালি চার্জ লুজ ইলেকট্রন তত ধরো বেশি, এটা ক্লোরিনের মানে কি? নরমালি 17টা ইলেকট্রন, সে এই 17টা ইলেকট্রন ধরে আছে। এই যে যখন হ্যাঁ, সে অ্যানায়ন হচ্ছে, এই যে একটা ইলেকট্রন তার কাছে আসলো, এটা কিন্তু বাকিগুলোর মতো স্ট্রং ভাবে ক্লোরিন ধরে নেয়। বাকি 7টাকে মানে লাস্ট অরবিটালের বাকি 7টাকে যেভাবে সে স্ট্রংলি ধরা, এই একটা যে এক্সট্রা বাইরে থেকে আসলো এটা কিন্তু তুলনামূলকভাবে লুজ ইলেকট্রন, নিউক্লিয়াসের সাথে তার বন্ডিংটা তুলনা কম্পারেটিভলি লুজ বাকি 7টার তুলনায়। তার মানে চার্জ যত বেশি, তার মানে এই তত বেশি কি তার এক্সটার্নাল ইলেকট্রন গুলা, তার মানে লুজ ইলেকট্রনের সংখ্যা তত বেশি। জি বুঝছি ভাইয়া। তো আমরা এখন কিছু পরীক্ষা যেগুলো কোশ্চেন আসলে আসে সেটা দেখবো। আমরা বেসিকটা জানলাম এতক্ষণ। পরীক্ষাতে কোশ্চেন আসে এরকম, আয়নিক বা কোভালেন্ট কোনো প্রপার্টি দিয়ে দিবে। তার আগে আমাদের আয়নিক আর কোভালেন্টের কিছু প্রপার্টি জেনে নেওয়া ভালো। আয়নিক কম্পাউন্ড হচ্ছে বেশি ডিজলভ হয় পানিতে, ডিজলভস মোর, এটা আমরা মেবি জানি। আর আরেকটা হচ্ছে তাদের বয়লিং পয়েন্ট এন্ড মেল্টিং পয়েন্ট বেশি হয় তুলনামূলক। তার মানে তখন তোমাকে যদি কখনো কোশ্চেন করা হয় যে নিচের কোনটার বয়লিং পয়েন্ট বেশি, তার মানে তোমাকে আসলে আস্ক করা হচ্ছে নিচের কোনটা বেশি আয়নিক, অথবা এই কোশ্চেনটাকে আমরা আরেকভাবে বলতে পারি নিচের কোনটা কম কোভালেন্ট, অথবা নিচের কোনটাতে কম পোলার আয়ন ঘটলো। আরেকবার বলি কোশ্চেনটা, কোনটার বয়লিং পয়েন্ট বেশি বা মেল্টিং পয়েন্ট বেশি, দ্যাট মিনস কোনটা বেশি আয়নিক, অথবা কোনটা কম কোভালেন্ট, অথবা কোনটার পোলার আয়ন কম ঘটলো। এই বিভিন্ন ভাবে আমরা কোশ্চেনটা বলতে পারি। ঠিক আছে, আমরা কিছু এক্সাম্পল দেখি। এই কোশ্চেনটা দেখো, দেখো এজিএফ আর এজিআই জিজ্ঞাসা করলো, এজিএফ পানিতে সলিউবল বাট এজিআই সলিউবল না, কারণ কি? তো এখানে আমরা ফার্স্ট যে লটা ক্যাটায়নের সাইজ, সেটাকে আমরা ব্যাখ্যা করতে পারবো না, বিকজ এখানে দুইটা ক্যাটায়নই সেম। থার্ড যে কজটা চার্জের ডিফারেন্স, সেটাও ব্যাখ্যা করতে পারবো না, বিকজ এখানেও +1 -1, এখানেও +1 -1। ফোর্থ যেটা ডিআর এফ অরবিটালে ইলেকট্রন, এটাও বলতে পারবো না, বিকজ ফ্লোরিন অথবা আয়োডিন কোনোটাতে ডি বা এফ অরবিটালে ইলেকট্রন নাই। এই তিনটা পয়েন্ট কি ক্লিয়ার? ভাই একটু আবার বলবেন? আচ্ছা হ্যাঁ, থার্ডটা আমি একটু ক্লিয়ারলি শুনতে পারলাম এক্সপ্লেন না। করুন। আচ্ছা, প্রথমটা ছিল ক্যাটায়নের সাইজ দুই কেসেই কনস্ট্যান্ট, সো এটা দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো না। সেকেন্ডলি হচ্ছে, জি সেকেন্ডটা আমি বলি নাই, থার্ডটাতে গেছি। থার্ড হচ্ছে দুইটারই চার্জ সমান, সো আমার থার্ডটাও এখানে অ্যাপ্লাই করার সুযোগ নাই, কোনো চার্জ দুই কেসেই সমান। ফোর্থটা হচ্ছে ডি আর এফ অরবিটালে ইলেকট্রন, এফ আর আই দুইটারই লাস্টে পিতে এসে আটকানো, পিতে ইলেকট্রন লাস্ট শেলে, কোনোটারই এফ এ যায় না। সো আমরা ফোর্থ দিয়েও ব্যাখ্যা করতে পারবো না, আমাদের ব্যাখ্যা করতে হবে সেকেন্ডটা দিয়ে, যেখানে আমরা অ্যানায়নের সাইজ নিয়ে কম্পারিজন করছিলাম। এখন দেখো এখানে কোন কেসে অ্যানায়নের সাইজটা বড় বা কোন কেসে ছোট। আমরা জানি এফ হচ্ছে সেকেন্ড পিরিয়ডে, আর আয়োডিন হচ্ছে মেবি ফোর্থ পিরিয়ডে, না ফিফথ পিরিয়ডে নাকি, ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ফিফথ পিরিয়ডে, সরি। তার মানে কোনটার সাইজটা বড়? আয়োডিন। সাইজ বড়। হ্যাঁ, তো ক্লোরিন আয়োডিনের সাইজ আমরা আয়োডিন। দেখছিলাম পোলার আয়নে, আচ্ছা হ্যাঁ, সাইজ বড় হলে কি পোলার আয়ন বেশি হয় নাকি কম হয় অ্যানায়নের কেসে? বেশি হয়। বেশি হয়। তার মানে আমরা বলতে পারি যে ভাই এজিআই তে পোলার আয়নটা বেশি এজিএফ এর তুলনায়। So, আমরা ফার্স্টে বললাম সাইজ নিয়ে কম্পারিজন, সাইজ ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আমরা বললাম যে কার পোলার আয়ন বেশি। থার্ড স্টেপে আমরা তাহলে বলতে পারি যে কে বেশি কোভালেন্ট। তার মানে ডেফিনেটলি এজিআই মোর কোভালেন্ট। একটু কি আমরা বুঝছি? জি ভাইয়া।
আচ্ছা, এবং আমরা জি, জানি বুঝছি কোভালেন্ট কম্পাউন্ড হচ্ছে পানিতে ইনসলিবল আর আয়নিক কম্পাউন্ড হচ্ছে পানিতে সলিবল। সো আমরা দেখতেই পাচ্ছি AgI যেহেতু মোর কোভালেন্ট, দ্যাটস ওয়াই সে পানিতে ইনসলিবল। আর AgF যেহেতু মোর আয়নিক, দ্যাটস ওয়াই সে পানিতে সলিবল। এই হচ্ছে আমাদের ব্যাখ্যা। এই পুরো কোশ্চেনটা আরেকবার একটু চিন্তা করো তোমরা, প্রতিটা স্টেপ বাই স্টেপ। ফার্স্টে সাইজ, পোলার আয়ন, কোভালেন্ট, আয়নিক, সলিবল, ইনসলিবল। সবাই মাথায় চিন্তা করে দেখো আনসারটা লাস্ট পর্যন্ত আসলো কিনা, আমাকে একটু কনফার্ম করো দেখো। তার মানে সে সলিবল হবে, ডিজলভ হবে না সম্পূর্ণভাবে। এই জন্যই হচ্ছে আয়নিক কম্পাউন্ড অলওয়েজ পানিতে সলিবল হয় আর কোভালেন্ট সলিবল হয় না। তবে কিছু এক্সেপশন আছে, যেমন গ্লুকোজ কিছু আমরা ওটা হয়তো দেখতে পারি পরে কোনো এক সময় এই চ্যাপ্টারে। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তিনটা কোশ্চেন। আচ্ছা, তোমরা এখানে ভাগার সুযোগ নাই। দেখো তো এটা বোঝা যায় কিনা, তোমরা ব্যাক রিজনিং গুলো তোমরা নিজেরা ক্রিয়েট করতে পারতেছো কিনা। অ্যান্সার তো দেখা যাচ্ছে, কিভাবে আসলো। আসলে 1 নাম্বারটাই মূল কোশ্চেন, 2, 3 অটোমেটিক্যালি চলে আসবে। হ্যাঁ, যেখানে চার্জের অ্যামাউন্ট বেশি, মানে ব্যাখ্যাটা কেন হচ্ছে এরকম। জি ভাইয়া। দেখো, একটা ক্যাটায়ন সে পজিটিভলি চার্জ, অ্যানায়নটা নেগেটিভলি চার্জ। তো পোলার আয়ন ঘটনাটা কি, অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডটা ক্যাটায়নের দিকে যাবে। এখন ক্যাটায়নের চার্জ যত বেশি, সে যত বেশি পজিটিভলি চার্জ, অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডটিকে সে নিজের দিকে তত বেশি জোরে টানতে পারবে। বুঝতে পারছো? জি ভাইয়া। এবং যেহেতু সে বেশি জোরে টানতে পারবে, দ্যাটস ওয়াই, মানে সে যত বেশি টানতে পারবে ইলেকট্রন ক্লাউডটাকে, দ্যাটস ওয়াই চার্জ যত বেশি, পোলার আয়নটা তত বেশি হবে। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, সিমিলারলি অ্যানায়নের কেসে তার নেগেটিভ চার্জটা যত বেশি হবে, সে তত বেশি রিপালস করবে তার ইলেকট্রন গুলাকে, বা খুব সহজে ইলেকট্রন ক্যাটায়নের দিকে যেতে দিবে। নেগেটিভ চার্জ বেশি মানে সে তত অনেক বেশি নেগেটিভ চার্জ সেখানে জমা হয়ে গেল, ইলেকট্রন একটা রিপালশন ক্রিয়েট হওয়া শুরু হলো। দ্যাটস ওয়াই হচ্ছে সে ইজিলি এপাশ থেকে ক্যাটায়নকে নিতে দিবে। আচ্ছা ভাইয়া, বুঝছি ভাইয়া। আয়নিক বন্ডের মেল্টিং পয়েন্ট বেশি কেন? আচ্ছা না না ঠিকই তো আছে, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এই তিনটা কি তোমরা ব্যাখ্যা করতে পারছো নিজেরা? কেন কোন, মানে বেসিক্যালি 1 নাম্বারটা ব্যাখ্যা করতে পারছো কিনা, 2 আর 3 তো অটোমেটিক্যালি আসবে। এক নাম্বারটা আমি বুঝি না, এটা কিভাবে তো কম বেশি এখানে বুঝবো? দেখো তিনটা কেসে কিন্তু অ্যারাউন্ড সেম, তাই না? ঠিক আছে। জি, সো এখানে আমরা যদি চার্জের কথা একটু চিন্তা করা শুরু করি, প্রথম কেসে চার্জ +1, সেকেন্ড কেসে চার্জ +2, থার্ড কেসে চার্জ +3। তার মানে এখানে চার্জের পরিমাণ সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম ক্লোরাইডে, তার মানে পোলার আয়ন সবচেয়ে বেশি হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে। দ্যাটস ওয়াই এটা সবচেয়ে বেশি সমযোজী হবে। এখানে আমরা মানে এখানে কার এখানে চার্জটা যেহেতু দেখবো, অ্যানায়ন অ্যালুমিনিয়ামের ফিক্স, নাকি তো ক্লোরিনের? আমাদের তো অ্যানায়নের চার্জ দেখা লাগতেছে না, তো আমরা ক্যাটায়নের চার্জ দেখলেই হয়ে যাবে। হ্যাঁ, আমাদের কন্ডিশন দেখছিলাম আচ্ছা, যে দুইটা চার্জ যে কোনোটা চার্জই বেশি বুঝছি হোক না ভাইয়া। কেন, ক্যাটায়ন আয়ন যে কারো চার্জ বেশি হলেই বেশি পোলার আয়ন দেখাবে। আচ্ছা ভাই, এটা করলাম কেন? বুঝিনি ভাই। সাইজ দিয়ে করলাম না কেন? আচ্ছা, সাইজ দিয়ে করলাম না বিকজ তিনটারই সাইজ হ্যাঁ, আসলে মোটামুটি ইকুয়াল, হালকা ডিফারেন্স আছে। দেখো Na+ এর কয়টা অরবিটাল? দুইটা না? জি ভাই। জি ভাইয়া, ম্যাগনেসিয়াম দুইটা। প্লাসের দুইটা, অ্যালুমিনিয়াম প্লাসের, অ্যালুমিনিয়াম 3+ সবারই কি দুইটা করে অরবিটাল না? জি ভাইয়া। আচ্ছা, আমাকে কি কেউ বলতে পারবা জি, এনে সাইজ দিয়েও কিন্তু একই ব্যাখ্যাই আসবে অল্প, তারপরে সাইজটা এখানে লেস ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবা Na+
Mg প্লাস অ্যালুমিনিয়াম সি প্লাস, এদের কার সাইজ বেশি, কম বা ইকুয়াল? আমাকে তো বলতে পারবে চিন্তা করে? সেমই আসলে। শেল তো সেমই, তার মানে দেখতে তো শেল সেমই হবে। সেম, সো দ্যাটস ওয়াই আসলে তাদের সাইজ অলমোস্ট ইকুয়াল, বাট পুরোপুরি ইকুয়াল না। কেন পুরোপুরি ইকুয়াল না? অ্যালুমিনিয়ামের 10টা ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের 10টা ইলেকট্রন, সোডিয়ামের 10টা ইলেকট্রন, ভালো কথা। কিন্তু অ্যালুমিনিয়ামের প্রোটন কয়টা? 13টা, এর 12টা, এর 11টা। তার মানে অ্যালুমিনিয়াম 13টা, তার এই 10টা ইলেকট্রন অনেক স্ট্রংলি অ্যাট্রাক্ট করবে না? মানে এটা একটু স্কুইজ করে যায়, স্কুইজড হয়ে যাবে না? তার মানে অ্যালুমিনিয়াম জি ভাইয়া। সাইজটা কিন্তু বেসিক্যালি জি সবচেয়ে ছোট। তারপর ম্যাগনেসিয়াম 2 প্লাস, তারপর হচ্ছে সোডিয়াম প্লাস। এটা কি সবাই বুঝছো? জি ভাইয়া। ভাই ভাই সেম কেসটা কি নিয়ন আর Na প্লাসের মধ্যে হয় না? হ্যাঁ, নিয়ন আর Na প্লাস এর মধ্যে হয় যে Na প্লাস এর সাইজটা হচ্ছে বেসিক্যালি নিয়নের চেয়ে ছোট, বিকজ Na প্লাস তার ইলেকট্রন গুলোকে 11টা ইলেকট্রন নিউট্রন প্রোটন দিয়ে অ্যাট্রাক্ট করে। তোমরা হ্যাঁ, Al3+টা ছোট কেন হলো একটু আবার বলবেন? Al, আচ্ছা, Al3+, অ্যালুমিনিয়ামের হচ্ছে হ্যাঁ হ্যাঁ, 13টা সাইজটা প্রোটন আর কি 10টা বলতেছিলেন যে। ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে। তার মানে কি অ্যাট্রাকশন ফোর্সটা অনেক বেশি, তার মানে সেই নিউক্লিয়াসটা আরো কাছে নিয়ে আসার চেষ্টা করবে। আর ম্যাগনেসিয়ামের 10টা ইলেকট্রন, জি ভাইয়া। বাট সে হচ্ছে 10টা ইলেকট্রন অ্যাট্রাক্ট করে হচ্ছে 12টা প্রোটন দিয়ে। তো সে একটু কম স্কুইজ করবে ইলেকট্রন গুলাকে, বা একটু কম নিজের দিকে চাপায় নিয়ে আসবে। আর সোডিয়ামের 11টা প্রোটন, সেও চাপায় নিয়ে আসবে, বাট আচ্ছা তুলনামূলকভাবে কম অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম। তো এটার পোলার জি আয়নকে ভাইয়া। আমরা তাহলে এই 3টা কোশ্চেন পরীক্ষায় আসলে লিখতে পারবো না? প্রতিটা ব্যাখ্যা আচ্ছা ভাই এখানে যেরকম NaCl, MgCl2 এগুলা দেখে কিভাবে বুঝে ফেলেন যে এটা কোনটা দেখ, আয়নিক আসলে কোনটা আয়নিক কোভালেন্ট? আর কোভালেন্টের কোনো ফিক্সড মাপকাঠি নাই। আয়নিক মানে হচ্ছে আমরা যখন দেখি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা অনেক বেশি। ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স অনেক বেশি মানে কি? এই পজিটিভ চার্জ পজিটিভই থাকবে, সে আয়ন থেকে ইলেকট্রন সহজে নিতে পারবে না, তাই না? ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় মানে এটা। তো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যদি অনেক বেশি হয়ে যায়, তখন সেটা আমরা একদম পিওরলি আয়নিক বলি। মোস্টলি 1.7 এর চেয়ে যদি বেশি হয় ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা, তখন আমরা সেটাকে আয়নিক কম্পাউন্ড বলি। আচ্ছা, যখন ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা 0.5 এর চেয়ে কম, তখন মানে কি ডিফারেন্সটা খুব একটা বেশি না। তার মানে কি, তারা আসলে ইলেকট্রনটাকে শেয়ার করতে হবে। ডিফারেন্স যেহেতু বেশি না, কেউই কাউকে পার্মানেন্টলি ছাড় দিবে না। তার মানে তাদের একটা সমঝোতার মধ্যে আসতে হবে, তারা ইলেকট্রন গুলোকে শেয়ার করবে। তখন আমরা তাকে বলি হচ্ছে কোভালেন্ট। আর যখন 0.5 থেকে 1.7 এর মধ্যে থাকে, তখন আসলে আমরা তাকে কোভালেন্টও পুরোপুরি বলতে পারি না, পুরোপুরি আয়নিকও বলতে পারি না। অলদো তাদের নামকরণ কোভালেন্টই বলা হয় পোলার কোভালেন্ট। মানে যে কোভালেন্টটা হালকা পোল শো করবে, একটা পজিটিভ আর নেগেটিভ পোল শো করে, যেমন ওয়াটার। যদিও এটা পোলার কোভালেন্ট কম্পাউন্ড, কিন্তু সেখানে অক্সিজেন একটা নেগেটিভ পার্ট আর হাইড্রোজেন একটা পজিটিভ চার্জ ক্রিয়েট করে, যাচ্ছে এটাকে বলা হয় পোলার কম্পাউন্ড। এই আর কি। আচ্ছা ভাই, এখানে তিনটার মধ্যে আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিন তো কোনটা এখানে অ্যানায়নটা তো বেশি? ফিক্সড, এটা নিয়ে তো কথা নাই। সবচেয়ে সোডিয়ামে হচ্ছে এখানে ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে কম, আর অ্যালুমিনিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে সবচেয়ে বেশি। তো এইভাবে চিন্তা করতে পারো, অ্যালুমিনিয়ামের আচ্ছা ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি মানে কি? ক্লোরিনের সাথে শেয়ার করার প্রবণতা তার সবচেয়ে বেশি হবে, যেহেতু ডিফারেন্সটা কম। ইলেকট্রোনেগেটিভিটি জি অ্যালুমিনিয়ামের ভাইয়া। বেশি হওয়া মানে কি? ক্লোরিনের সাথে তার ডিফারেন্সটা কম, এবং ডিফারেন্স কম হওয়ার কারণে সে বেশি বেশি শেয়ার করতে চাবে। এই পয়েন্টটা কি সবাই বুঝছো? জি নাফিস? ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া, বুঝছি। নেক্সট দিন আমরা দেখবো হচ্ছে যে কোভালেন্ট কম্পাউন্ড কিরকম আয়নিক প্রপার্টি শো করে। এটা এটা জি, এটাতে ভাই এখানে H3O+, ওটাতে একটু জানতো। জি ভাইয়া। তো ভাইয়া এখানে আর কি ফিগারটা যেটা আর কি,
ফিগারটার সাথে আমি এই জিনিসটা বুঝলাম না, মানে লোন পেয়ার বন্ড পেয়ার কয়টা আছে বন্ড পেয়ার এই মানে জিনিসটা। হচ্ছে যেখানে দুইটা অ্যাটমি কন্ট্রিবিউট, মানে দুইটা অ্যাটমি কন্ট্রিবিউট করতে হবে, দুইজনের নট নেসেসারি। কোঅর্ডিনেট বন্ডকেও আমরা বন্ড পেয়ার ধরতে পারি। এখানে একটা অক্সিজেন আর হাইড্রোজেন দুইটাই আছে এইটার সাথে রিলেটেড। এখানে অক্সিজেন হাইড্রোজেন দুইটাই রিলেটেড, এখানে অক্সিজেন হাইড্রোজেন দুইটাই রিলেটেড। দ্যাটস ওয়াই এই তিনটা হচ্ছে বন্ড পেয়ার। আর এই যে ইলেকট্রনটা, এটা কিন্তু অক্সিজেনের পুরোপুরি নিজের, এটার সাথে কিন্তু সে কাউকেই অ্যাটাচ করে নাই। দ্যাটস ওয়াই এটা হচ্ছে লোন পেয়ার। কোনটা? তাহলে আগে দিয়ে ভাই এটা 4 কেন আসলো? ও এটা দুইটা গ্রুপ করে লিখছে ভাই, 3 না + মানে 1 এখানে 4। 4 কেন মানে আসলো তোমাকে আগে? বললো 4, দেন এক্সপ্লেন করলো কিভাবে চারটা হইলো, তিনটা আর একটা, চারটা। হ্যাঁ 4 হচ্ছে টোটাল বুঝাচ্ছে। মানে ভাই এখানে মানে 4টা প্রথমে কি বললো টোটাল 4 টোটাল, বোঝাচ্ছে? তারপর ব্র্যাকেটে এক্সপ্লেন করলো কিভাবে চারটা আচ্ছা। হইলো, তিনটা বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার মিলে টোটাল চারটা হইলো। যেমন এখানে দেখো 4 2bp 2lp। ও আমি আরো কনফিউজ আচ্ছা আচ্ছা হচ্ছিলাম আচ্ছা, যে বুঝতে পারছি। এরকম একটা করে চারটার জন্য